এবার আমরা দ্রব্য বাজার এবং আইএস রেখা নিয়ে আলোচনা করব। অর্থাৎ দ্রব্যের বাজারে ভারসাম্য অবস্থায় কিভাবে আইএস রেখা পাওয়া যায় সেই বিষয়টাই মূলত আমরা আলোচনা করব। 3 সেক্টর মডেল উইথ ট্যাক্সেশন অ্যান্ড ট্রান্সফার পেমেন্টস। একটি অর্থনীতিতে সাধারণত 4টি সেক্টর থাকে। সেই 4টি সেক্টর হচ্ছে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকার এবং আমদানি রপ্তানি বা বহির্বাণিজ্য। যেহেতু এটা বদ্ধ অর্থনীতি ধরা হয়েছে, সেই কারণে বহির্বাণিজ্য আমরা বাদ দিচ্ছি। তাহলে অবশিষ্ট যে 3টি সেক্টর থাকে সেই 3টি সেক্টর হচ্ছে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকার। এই মডেলের অভ্যন্তরীণ চলকগুলো হলো ওয়াই, প্রকৃত জাতীয় আয় বা উৎপাদন বা প্রকৃত ব্যয়; পিই, পরিকল্পিত ব্যয় বা প্ল্যান্ড এক্সপেন্ডিচার। এই পি সম্পর্কে একটু বলা দরকার। আমরা যে বইটি অনুসরণ করব সেই বইতে পি পরিবর্তে এডি ব্যবহার করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে যে আমরা কেন পি ব্যবহার করলাম। ইদানিংকালে যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে এডি পরিবর্তে বিভিন্ন ধরনের নোটেশন এবং টার্ম ব্যবহার হচ্ছে। যেমন আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি। ডনবুশ এবং ফিশারের বইতে রেফারেন্স 1 এডি দ্বারা এগ্রিগেট ডিমান্ড বোঝানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন বইতে এটি ব্যবহার হয়ে আসছে। আমাদের দেশের যে বাংলা বইগুলো রয়েছে এগুলো সবগুলোতেই এগ্রিগেট ডিমান্ড এই টার্মটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামগ্রিক চাহিদা, এবং নোটেশন হিসেবে এডি ব্যবহার করা হয়েছে। কিন্তু ইদানিংকালের যে বইগুলো রয়েছে, জনপ্রিয় পাঠ্য বইগুলো রয়েছে, সেই বইগুলোতে এখানে অনেকগুলো নতুন নোটেশন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে রয়েছে ই, এই, জেড, পিই। ই ব্যবহার করা হয়েছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার বোঝাতে। এটা রেফারেন্স 2 অর্থাৎ ম্যানকিউর বইতে প্রথম দিকের যে এডিশনগুলো সেই এডিশনগুলোতে এটি ব্যবহার করা হয়েছে এই নোটেশনটি। কিন্তু 9th এডিশনে আমি দেখেছি যে এখন পিই ব্যবহার করা হয়েছে, এবং এটি যেহেতু বর্তমানে একটি জনপ্রিয় পাঠ্য বই, সেই কারণেই মূলত আমি এই পিইটি ব্যবহার করেছি এডির পরিবর্তে। এরপরে রয়েছে এই, প্ল্যান্ড এগ্রিগেট এক্সপেন্ডিচার। এটা রেফারেন্স 3 অর্থাৎ কেস ফেয়ার ওস্টার এর বইতে এটি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সর্বশেষ জেড নোটেশনটি এটি ব্যবহার করা হয়েছে টোটাল ডিমান্ড ফর গুডস এটি বোঝানোর জন্য। বর্তমান সময়ের অন্য আরেকটি জনপ্রিয় পাঠ্যপুস্তক ব্ল্যানচার্ডের বইতে। যাই হোক, এগুলো যে কোনো নোটেশন অথবা এই যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলো আমরা বিভিন্ন সময়ে ব্যবহার করব, কিন্তু এই যে নোটেশন সাধারণত একটাই ব্যবহার করলে সুবিধা, সেই কারণে পিটাকে বেছে নিয়েছি, এবং পরবর্তী যে আলোচনাগুলো হবে সেখানে আমি এই পি নোটেশনটা ব্যবহার করব এডি এর পরিবর্তে। ওয়াইডি, ব্যয়যোগ্য আয় বা ডিসপোজেবল ইনকাম। সি হচ্ছে ভোগ বা কনজামশন। আই হচ্ছে পরিকল্পিত বিনিয়োগ বা প্ল্যান্ড ইনভেস্টমেন্ট। আই হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। অন্যদিকে বাহ্যিক যে চলকগুলো রয়েছে বা এক্সোজেনাস ভেরিয়েবল সেগুলোর মধ্যে রয়েছে জি, সরকারি ব্যয় বা গভর্নমেন্ট স্পেন্ডিং। টি, কর বা ট্যাক্স। আর, হস্তান্তর পাওনা বা ট্রান্সফার পেমেন্ট। আর এর পরিবর্তে অনেক সময় টিআর ব্যবহার করা হয়, অর্থাৎ ট্রান্সফার পেমেন্ট বোঝাতে টিআরকে ব্যবহার করা হয়। আবার অনেকে এই মডেলের মধ্যে আর ব্যবহার করেন না, তো আমি এখানে ব্যবহার করেছি কারণ এটি খুব বেশি জটিলতা তৈরি করে না। এটি থাকলে আমাদের মডেলে আর এর কি ভূমিকা রয়েছে সেটি বুঝতে সুবিধা হয়। অভ্যন্তরীণ চলক সমূহের মান মডেলটি সমাধানের মাধ্যমে পাওয়া যায়। অন্যদিকে বাহ্যিক চলক সমূহের মান মডেলের বাইরে নির্ধারিত হয়। এখন আমরা সমীকরণগুলো একটু দেখব। প্রথম যে সমীকরণটি আমরা লিখেছি সেটি হচ্ছে পরিকল্পিত ব্যয় বা
প্ল্যান্ড এক্সপেন্ডিচার, এখানে সি হচ্ছে কনজাম্পশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, জি হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং। অর্থনীতির যে তিনটি খাতের কথা আমরা বলেছিলাম সেই তিনটি খাতের তিনটি ব্যয়, অর্থাৎ সি হচ্ছে পরিবারের ব্যয়, আই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় যেটি হচ্ছে পরিকল্পিত বিনিয়োগ, এবং জি হচ্ছে সরকারের ব্যয়। এই তিনটির যোগফল হচ্ছে মোট পরিকল্পিত ব্যয়। এবার আসা যাক ভোগ অপেক্ষকে। ভোগ অপেক্ষক ধরা হয়েছে সি সমান এ প্লাস বি ওয়াই ডি, যেখানে এ এর মান শূন্যের চেয়ে বড় এবং বি এর মান 0 থেকে 1 এর মধ্যে অবস্থান করে। অর্থাৎ কনজাম্পশন ফাংশন ওয়াই ডি এর উপর নির্ভরশীল। ওয়াই ডি হচ্ছে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। এখন ব্যয়যোগ্য আয়ের অপেক্ষক আমরা দেখাচ্ছি। ব্যয়যোগ্য আয় হচ্ছে আয় থেকে কর বাদ এবং ট্রান্সফার পেমেন্ট যোগ, অর্থাৎ ব্যক্তির যে আয় থাকে সেই আয় থেকে সরকারকে প্রদেয় করটি আমরা বাদ দিচ্ছি এবং সরকার থেকে যে হস্তান্তর পাওনা ব্যক্তি পেয়ে থাকে সেটি তার আয়ের সাথে যুক্ত হচ্ছে, সুতরাং এটি আর এখানে যোগ হয়। এরপর আসছে কর অপেক্ষক। আমরা ধরে নিচ্ছি এখানে কর টি সমান টি বার, অর্থাৎ এটি একটি থোক কর বা নির্দিষ্ট কর। হস্তান্তর ব্যয় অপেক্ষক আর সমান আর বার, এটিও আমরা ধরেছি যে আর বার এটি স্থির থাকে, হস্তান্তর পাওনা নির্দিষ্ট। এরপর বিনিয়োগ অপেক্ষক। আমাদের কেইনসীয় আয় নির্ধারণ মডেলে বিনিয়োগটি ছিল নির্দিষ্ট বা স্থির, কিন্তু এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল, যেখানে আয় হচ্ছে সুদের হার, আয় বার হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ এবং ডি হচ্ছে সুদের হারের প্রেক্ষিতে বিনিয়োগের সংবেদনশীলতা। এরপর আছে সরকারি ব্যয় জি। জি একটি স্থির ব্যয়। আমরা প্রতিটি স্থির ব্যয়ের উপর বার দিয়ে প্রকাশ করছি, যেগুলোতে বার দেয়া আছে এগুলোর অর্থই হচ্ছে এগুলো স্থির। সর্বশেষ সমীকরণটি পণ্য বাজারের ভারসাম্যের শর্ত ওয়াই সমান পি, যেখানে ওয়াই প্রকৃত আয় বা উৎপাদন এবং পি পরিকল্পিত ব্যয়। এখন আমরা ভোগ অপেক্ষক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। কাঙ্ক্ষিত ভোগ ব্যয় সি, ব্যয়যোগ্য আয় ওয়াই ডি এর উপর নির্ভরশীল। কেইনস ব্যয়যোগ্য আয় ও কাঙ্ক্ষিত ভোগ ব্যয়ের যে ব্যাখ্যা প্রদান করেছেন তা তার ভোগ সম্পর্কিত মৌলিক মনস্তাত্ত্বিক বিধি বা ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল ল এর উপর প্রতিষ্ঠিত। কেইনসের মতে মানুষের মৌলিক মানসিক প্রবণতা এমন যে আয় বাড়লে তার ভোগ বাড়ে, তাই ভোগ অপেক্ষক আয়ের প্রেক্ষিতে একটি ধনাত্মক অপেক্ষক। এ হলো স্বয়ংভূত ভোগ। ভোগ ব্যয়ের যে অংশ আয়ের উপর নির্ভরশীল নয় তাকে স্বয়ংভূত ভোগ বলে। এর মান শূন্যের চেয়ে বড়। এর অর্থ হলো ব্যয়যোগ্য আয় শূন্য হলে কাঙ্ক্ষিত ভোগ ব্যয়ের পরিমাণ হবে এ এর সমান। বি হলো প্রান্তিক ভোগ প্রবণতা বা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, যাকে সংক্ষেপে এমপিসি বলা হয়। কেইনসের মতে মানুষ আয় বৃদ্ধির সম্পূর্ণ অংশ ভোগের জন্য ব্যয় করে না, বরং কিছু অংশ সঞ্চয় করে। তাই বি এর মান 0 থেকে 1 এর মাঝে অবস্থান করে, অর্থাৎ 0 ইজ লেস দেন বি ইজ লেস দেন 1। মডেলে সরকারি খাত অন্তর্ভুক্ত থাকায় জাতীয় আয় ওয়াই ও ব্যয়যোগ্য আয় ওয়াইডি সমান নয়। ব্যয়যোগ্য আয় ওয়াইডি সমান জাতীয় আয় ওয়াই বিয়োগ কর টি যোগ হস্তান্তর ব্যয় আর, যেখানে কর টি সমান লামসাম ট্যাক্স টি বার এবং হস্তান্তর ব্যয় আর সমান আর বার। এখানে বলে রাখা দরকার, প্রপোর্শনাল ট্যাক্সের ক্ষেত্রে কর আয়ের উপর নির্ভর করে। পরবর্তীতে প্রপোর্শনাল ট্যাক্স মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এখন ভোগ অপেক্ষকে সবগুলো মান বসালে ভোগ অপেক্ষকটি দাঁড়ায়
সি সমান এ প্লাস বি হোল ইন্টু ওয়াই মাইনাস টি বার প্লাস আর বার, বা সি সমান এ মাইনাস বি টি বার প্লাস বি আর বার প্লাস বি ওয়াই, যেখানে এ মাইনাস বি টি বার প্লাস বি আর বার হল ছেদক এবং বি হল ঢাল। অতএব সি ইজ এ ফাংশন অফ ন্যাশনাল ইনকাম ওয়াই। এখন আমরা ভোগ অপেক্ষকটি অঙ্কন করব। চিত্রে ভূমি অক্ষে প্রকৃত জাতীয় আয় বা উৎপাদন বা প্রকৃত ব্যয় ওয়াই এবং লম্ব অক্ষে কাঙ্ক্ষিত ভোগ ব্যয় সি দেখানো হয়েছে। ভোগ অপেক্ষক সি প্রকৃত জাতীয় আয় ওয়াই এর উপর নির্ভরশীল একটি সরলরৈখিক ধনাত্মক অপেক্ষক, তাই রেখাটি ঊর্ধ্বগামী। আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায় এবং আয় হ্রাস পেলে ভোগ ব্যয় হ্রাস পায়। ভোগ অপেক্ষকের ছেদক এ মাইনাস বি টি বার প্লাস বি আর বার। এর অর্থ হল আয় শূন্য হলে ভোগ ব্যয় হবে এ মাইনাস বি টি বার প্লাস বি আর বার। ভোগ অপেক্ষকের ঢাল বি। এর অর্থ হল আয় 1 টাকা বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বি টাকা বৃদ্ধি পাবে। যদি বি এর মান 0.8 হয় তবে আয় 1 টাকা বৃদ্ধি পেলে ভোগ ব্যয় 80 পয়সা বৃদ্ধি পাবে। বিনিয়োগ অপেক্ষক বা ইনভেস্টমেন্ট ফাংশন। বিনিয়োগের অন্যতম নির্ধারক আয় ও সুদের হার। তবে এই মডেলে বিনিয়োগ সুদের হারের উপর নির্ভরশীল বলে ধরে নেওয়া হয়েছে। প্রদত্ত বিনিয়োগ অপেক্ষকটি হল ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই বার মাইনাস ডি স্মল আই। প্রদত্ত সমীকরণে আই পরিকল্পিত বিনিয়োগ বা প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, আই হচ্ছে নামিক সুদের হার বা নমিনাল রেট অফ ইন্টারেস্ট। প্রত্যাশিত বিনিয়োগ মূলত প্রকৃত সুদের হারের উপর নির্ভর করে। প্রকৃত সুদের হার ও নামিক সুদের হারের সম্পর্ক ফিশারের সমীকরণ থেকে জানা যায়। ফিশারের সমীকরণটি হল স্মল আই ইজ ইকুয়াল টু স্মল আর প্লাস পাই ই, যেখানে আর প্রকৃত সুদের হার এবং পাই ই প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার। যেহেতু স্বল্পকালে দামের স্তর স্থির থাকে তাই প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার 0 হবে। অতএব স্বল্পকালে স্মল আই ইজ ইকুয়াল টু স্মল আর, অর্থাৎ নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হার স্বল্পকালে সমান হবে। তাই বিনিয়োগ অপেক্ষকে সুদের হার বোঝাতে আই বা আর যে কোনোটি ব্যবহার করা যায়। অর্থনীতির পাঠ্য বইগুলোতে আইএসএলএম মডেলে বিনিয়োগ অপেক্ষকে আই এবং আর দুটোরই ব্যবহার দেখতে পাওয়া যায়। সুদের হারের সাথে পরিকল্পিত বিনিয়োগের বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ সুদের হার হ্রাস পেলে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং বিপরীত ক্রমে সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগ হ্রাস পায়। ক্যাপিটাল আই বার হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ বা অটোনোমাস ইনভেস্টমেন্ট। স্বয়ংভূত বিনিয়োগ আয় বা সুদের হারের উপর নির্ভর করে না। এর মান 0-এর চেয়ে বেশি বা ধনাত্মক। ডি হচ্ছে সুদের হারের প্রেক্ষিতে বিনিয়োগের সংবেদনশীলতা বা রেসপন্সিভনেস অব ইনভেস্টমেন্ট স্পেন্ডিং টু দ্য ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার পরিবর্তন হলে বিনিয়োগ কত কম বা বেশি পরিবর্তিত হবে তা নির্ভর করে বিনিয়োগ সংবেদনশীলতা ডি এর মানের উপর। নির্দিষ্ট পরিমাণ সুদের হার হ্রাসের ক্ষেত্রে ডি এর মান বেশি হলে বিনিয়োগ অধিক বৃদ্ধি পায় এবং ডি এর মান কম হলে বিনিয়োগ কম বৃদ্ধি পায়। বিনিয়োগ সংবেদনশীলতা ডি এর মান ধনাত্মক বা 0-এর চেয়ে বেশি। এখন আমরা বিনিয়োগ অপেক্ষকটি অঙ্কন করব। চিত্রে ভূমি অক্ষে পরিকল্পিত বিনিয়োগ ও লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে।
আই ডান দিকে নিম্নগামী বিনিয়োগ অপেক্ষক। স্মল i1 সুদের হারে বিনিয়োগের পরিমাণ ক্যাপিটাল I1 এবং স্মল i2 সুদের হারে বিনিয়োগের পরিমাণ ক্যাপিটাল I2। দেখা যাচ্ছে সুদের হার I1 থেকে I2 তে হ্রাস পাওয়ায় বিনিয়োগ ক্যাপিটাল I1 থেকে ক্যাপিটাল I2 তে বৃদ্ধি পায়, অর্থাৎ সুদের হার হ্রাস পাওয়ায় বিনিয়োগ বৃদ্ধি পায়। বিপরীত ক্রমে দেখানো যায় যে সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগের পরিমাণ হ্রাস পায়। অতএব বিনিয়োগ অপেক্ষকে সুদের হার এবং বিনিয়োগের মধ্যকার যে বিপরীত সম্পর্ক সেটি এই চিত্র থেকে দেখা যাচ্ছে। কেইনসীয় ক্রস নির্ণয়ের পূর্বে আমাদের প্রকৃত ব্যয় ও পরিকল্পিত ব্যয়ের পার্থক্যটি বুঝতে হবে। প্রকৃত ব্যয় হল পরিবার, ফার্ম ও সরকার কর্তৃক দ্রব্য সেবা ক্রয়ের জন্য ব্যয়ের পরিমাণ। জাতীয় আয় গণনা থেকে দেখা যায় প্রকৃত ব্যয় অর্থনীতির মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি এর সমান। একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে পরিবার, ফার্ম ও সরকার দ্রব্য সেবা ক্রয়ের জন্য যে ব্যয় করতে ইচ্ছুক তাকে পরিকল্পিত ব্যয় বলে। আমরা আগেই বলেছি আমাদের পাঠ্য বইগুলোতে পরিকল্পিত ব্যয়কে বিভিন্ন প্রতীক যেমন এডি বা এগ্রিগেট ডিমান্ড, ই, এই বা পি অর্থাৎ পরিকল্পিত ব্যয় বা প্ল্যান্ড এক্সপেন্ডিচার, জেড দ্রব্যের চাহিদা ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরিকল্পিত ব্যয় বোঝাতে পি প্রতীকটি ব্যবহার করব। তিন খাত বিশিষ্ট বদ্ধ অর্থনীতিতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকার এই তিনটি খাতের সম্ভাব্য ব্যয় যথা ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়ের যোগফল হল পরিকল্পিত ব্যয় পি। পি সমীকরণে সি, আই এবং জি এর মান বসালে পি সমীকরণটি পাওয়া যায়। আমরা সি এর মান, আই এর মান এবং জি এর মান বসালাম। এখানে ওয়াইডি এর মান বসানো হলো, টি এবং আর এর মান বসানো হলো, ব্র্যাকেটটি তুলে দেয়া হলো। সকল অটোনোমাস ও স্থির ব্যয় এবং লামসাম ট্যাক্সকে একসাথে এবং ওয়াই এবং আই সম্বলিত রাশিকে শেষে লেখা হলো। তাহলে পি সমীকরণটি আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের পি সমীকরণ। এখন সকল অটোনোমাস ও স্থির ব্যয়কে সংক্ষেপে এবার দ্বারা প্রকাশ করা হলে পি সমীকরণটি দাঁড়ায় এ বার মাইনাস ডিআই প্লাস ডিওয়াই, যেখানে এ বার মাইনাস ডিআই ছেদক এবং বি হচ্ছে পরিকল্পিত ব্যয় রেখার ঢাল। দেখা যাচ্ছে পরিকল্পিত ব্যয় আয় ওয়াই এর উপর নির্ভর করে। যেহেতু বি এর মান ধনাত্মক, অতএব পরিকল্পিত ব্যয় রেখা আয়ের ধনাত্মক অপেক্ষক, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে পরিকল্পিত ব্যয় বৃদ্ধি পায় এবং আয় হ্রাস পেলে পরিকল্পিত ব্যয় হ্রাস পায়। এখন আমরা কেইনসীয় ক্রসের প্রথম রেখা অর্থাৎ পি রেখা অঙ্কন করব। চিত্রে ভূমি অক্ষে আয় ও উৎপাদন ওয়াই এবং লম্ব অক্ষে পরিকল্পিত ব্যয় পি দেখানো হয়েছে। সি ভোগ অপেক্ষক যার ছেদক এ মাইনাস বি টি বার প্লাস বি আর বার এবং ভোগ অপেক্ষকের ঢাল বি ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল এবং ভোগ ব্যয় ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, যে কারণে আমাদের ভোগ অপেক্ষকটি ডান দিকে ঊর্ধ্বগামী। মডেলে ধরা হয়েছে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ বিনিয়োগ স্থির, তাই বিনিয়োগ রেখা ভূমি অক্ষের সমান্তরাল। সি এর সাথে আই যোগ করলে পাওয়া যায় সি প্লাস আই রেখা। জি সরকারি ব্যয় অপেক্ষক, মডেলে সরকারি ব্যয় স্থির ধরা হয়েছে, তাই জি রেখাটিও ভূমি অক্ষের সমান্তরাল। সি প্লাস আই রেখার সাথে জি যোগ করা হলে পরিকল্পিত ব্যয় রেখা পি পাওয়া যায়।
দেখা যাচ্ছে পি রেখা একটি ঊর্ধ্বগামী রেখা। পি রেখা পরিকল্পিত ব্যয়ের সাথে আয়ের ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে। এবার আমরা কেইনসীয় ক্রসের দ্বিতীয় রেখাটি নিয়ে আলোচনা করব। যদি দ্রব্যবাজারে প্রকৃত ব্যয় ও পরিকল্পিত ব্যয় সমান হয় তবে দ্রব্যবাজার ভারসাম্যে উপনীত হয়। অর্থাৎ পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকার যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করার আকাঙ্ক্ষা পোষণ করে, প্রকৃতপক্ষে তারা যদি তা ক্রয় করে তবে দ্রব্যবাজার ভারসাম্যে উপনীত হয় বা ভারসাম্যে পৌঁছায়। আমরা ইতিপূর্বে প্রকৃত ব্যয় ও পরিকল্পিত ব্যয়ের সংজ্ঞা আলোচনা করেছি। প্রকৃত ব্যয় হলো ওয়াই, যা জিডিপি এর সমান, এবং পরিকল্পিত ব্যয় পি হলো কাঙ্ক্ষিত ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়ের যোগফল। অতএব দ্রব্যবাজারে ভারসাম্য অবস্থায় ওয়াই ইজ ইকুয়াল টু পি। আমরা এখন দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশক কেইনসীয় ক্রসের দ্বিতীয় রেখাটি অঙ্কন করব। চিত্রে ভূমি অক্ষে প্রকৃত আয় ও উৎপাদন ওয়াই এবং লম্ব অক্ষে পরিকল্পিত ব্যয় পি দেখানো হলো। ওয়াই সমান পি একটি 45 ডিগ্রি রেখা। এই রেখার উপর প্রতিটি বিন্দু থেকে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব সমান। অতএব 45 ডিগ্রি রেখাটি দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশ করে। এটি কেইনসীয় ক্রসের দ্বিতীয় রেখা। এখন আমরা এই রেখার সাথে কেইনসীয় ক্রসের প্রথম রেখা অর্থাৎ পরিকল্পিত ব্যয় রেখা পি যুক্ত করব। পি রেখা 45 ডিগ্রি রেখাকে ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দুতে ওয়াই এবং পি সমান, অর্থাৎ প্রকৃত ব্যয় সমান পরিকল্পিত ব্যয়। সুতরাং ই দ্রব্যবাজারের ভারসাম্য বিন্দু। ই বিন্দুতে ভারসাম্য আয়ের পরিমাণ Y0। ভারসাম্য অবস্থায় ফার্মের পরিকল্পিত বিনিয়োগ প্রকৃত বিনিয়োগের সমান হওয়ায় আনপ্ল্যান্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট শূন্য হয়। কিন্তু ভারসাম্য আয়ের চেয়ে কম বা বেশি আয়ের ক্ষেত্রে আনপ্ল্যান্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট ধনাত্মক বা ঋণাত্মক হয়। ধরা যাক Y0 এর চেয়ে কম আয় Y1 উৎপাদন স্তরে, পরিকল্পিত ব্যয় উৎপাদনের চেয়ে বেশি। ফলে আনপ্ল্যান্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট ঋণাত্মক হওয়ায় ফার্মসমূহ নিয়োগ বৃদ্ধি করে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধির এই প্রক্রিয়া চলমান থাকে যতক্ষণ না পর্যন্ত উৎপাদন ভারসাম্য স্তর Y0 স্তরে না পৌঁছায়। অনুরূপভাবে Y0 এর চেয়ে বেশি বা অধিক আয় স্তর Y2-তে পরিকল্পিত ব্যয় উৎপাদনের চেয়ে কম হয়। ফলে আনপ্ল্যান্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাওয়ায় ফার্মসমূহ কর্মী ছাঁটাই করে, ফলে উৎপাদন হ্রাস পায়। উৎপাদন হ্রাসের এই প্রক্রিয়া চলমান থাকে যতক্ষণ না পর্যন্ত উৎপাদন ভারসাম্য উৎপাদন স্তর Y0-তে না পৌঁছায়। এইভাবে দ্রব্যবাজারে ভারসাম্য অবস্থার দিকে অর্থনীতি উপনীত হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ভারসাম্য অবস্থায় না থাকলে বা ভারসাম্যহীন অবস্থা থেকে দ্রব্যবাজার ভারসাম্যে উপনীত হওয়ার টেন্ডেন্সি দেখায় এবং ই বিন্দুতে এই ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, যেখানে ভারসাম্য উৎপাদনের পরিমাণ Y0। এখন আমরা সমীকরণ ও রেখাচিত্রের সাহায্যে কিভাবে আইএস রেখা পাওয়া যায় তা দেখাবো। আইএস রেখা সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে যখন দ্রব্যের বাজারে ভারসাম্য বজায় থাকে। দ্রব্যের বাজারে ভারসাম্য অবস্থায় জাতীয় আয় ওয়াই ও পরিকল্পিত ব্যয় পি সমান হয়। সুতরাং যে রেখা সুদের হার ও জাতীয় আয়ের এমন সংমিশ্রণ সমূহ দেখায় যে সংমিশ্রণ সমূহে জাতীয় আয় ও পরিকল্পিত ব্যয় সমান, তাকে আইএস রেখা বলে। ভারসাম্যের শর্তে পরিকল্পিত ব্যয় পি এর মান বসালে আইএস রেখার সমীকরণ পাওয়া যায়। পি এর মান বসানো হলো, দেখা যাচ্ছে সমীকরণের উভয় দিকেই ওয়াই রয়েছে, তাই ডান পাশের ওয়াইকে আমরা বাম পাশে নিয়ে আসব।
এখন ওয়াই এর জন্য সমাধান করলে পাওয়া যায়, এখন আমরা যে সমীকরণটি পেলাম এটি নিম্ন আইএস রেখার সমীকরণ। দেখা যাচ্ছে এই সমীকরণে y ইজ এ ফাংশন অফ i। এছাড়াও y বিভিন্ন স্বয়ংভূত ব্যয় যেমন a, i বার এবং ফিসক্যাল পলিসির বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেমন g বার, t বার, r বারের উপরও y এর মান নির্ভর করে। a, i বার, g বার, t বার, r বার ইত্যাদির মান পরিবর্তন হলে i স্তর y পরিবর্তিত হয়। i কত গুণ পরিবর্তন হবে তা নির্ভর করে গুণকের মানের উপর। i এর সমীকরণ থেকে গুণকসমূহের মান নির্ণয় করা যায়। a, i বার এবং g বারের সাপেক্ষে ব্যয় গুণকের মান 1/1 - b। থোক কর বা লামসাম ট্যাক্স মাল্টিপ্লায়ারের মান -b/1 - b এবং হস্তান্তর পাওনা গুণকের মান b/1 - b। i এর সমীকরণকে অর্থাৎ y কে যদি a, i বার, g বার, t বার বা r বারের সাপেক্ষে আংশিক অন্তরকলন করা হয় তবে এই গুণকসমূহ পাওয়া যায়। i এর সমীকরণকে আমরা আরো সংক্ষেপে প্রকাশ করতে পারি। y is equal to a bar divided by 1 - b minus d divided by 1 - b into i। এটি হচ্ছে i এর সমীকরণের সংক্ষিপ্ত রূপ, যেখানে a বারের মান a minus b t বার plus b r বার plus i বার plus g বার। দেখা যাচ্ছে এই সমীকরণে জাতীয় y সুদের হার i এর উপর নির্ভরশীল, অর্থাৎ y is a function of i। আমরা i কে বামে এনে y কে ডানে নিয়ে i is a function of y আকারেও এই সমীকরণটিকে দেখাতে পারি। তাহলে i এর সমীকরণটি এখন দাঁড়াচ্ছে i is equal to a bar divided by d minus 1 - b divided by d into y। 11 নম্বর সমীকরণে is রেখায় y is a function of i এবং 12 নম্বর সমীকরণে is রেখা i is a function of y আকারে দেখানো হয়েছে। এখন আমরা রেখাচিত্রের সাহায্যে কিভাবে is রেখা পাওয়া যায় তা দেখাবো। is রেখা নির্ণয়ের জন্য 3টি প্যানেল ব্যবহার করা হবে। ক প্যানেলে বিনিয়োগ অপেক্ষক, খ প্যানেলে কেইনসীয় ক্রস এবং গ প্যানেলে is রেখা অঙ্কন করা হবে। ক প্যানেলে ডান দিকে নিম্নগামী বিনিয়োগ রেখা সুদের হারের সাথে বিনিয়োগের বিপরীত সম্পর্ক নির্দেশ করে। খ প্যানেলে y is equal to PE একটি 45 ডিগ্রি লাইন। এই রেখার উপর প্রতিটি বিন্দুতে দ্রব্য বাজারে ভারসাম্য বজায় থাকে, যেখানে প্রকৃত ব্যয় ও পরিকল্পিত ব্যয় পরস্পর সমান। খ প্যানেলে আরও একটি রেখা অঙ্কন করা হবে যার নাম পরিকল্পিত ব্যয় রেখা P। P রেখা কিভাবে পাওয়া যায় তা আমরা ইতিপূর্বে দেখিয়েছি। অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে প্রতিটি সুদের হারের জন্য আলাদা আলাদা পরিকল্পিত ব্যয় রেখা পাওয়া যায়, কারণ সুদের হার বিনিয়োগকে প্রভাবিত করে এবং বিনিয়োগ পরিকল্পিত ব্যয়কে প্রভাবিত করে। এখন আমরা বিভিন্ন সুদের হারে দ্রব্য বাজারে পরিকল্পিত ব্যয় রেখা ও ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হয় এবং তার ভিত্তিতে ভারসাম্য আয় স্তরের পরিবর্তনের ফলে কিভাবে is রেখা পাওয়া যায় তা দেখাবো। ধরা যাক ক প্যানেলে স্মল i1 সুদের হারে বিনিয়োগের পরিমাণ ক্যাপিটাল I1। খ প্যানেলে I1 সুদের হারের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত পরিকল্পিত ব্যয় রেখা PE1। পরিকল্পিত ব্যয় রেখা 45 ডিগ্রি রেখাকে E1 বিন্দুতে ছেদ করে।
সুতরাং U1 দ্রব্যবাজারে প্রাথমিক ভারসাম্য বিন্দু। দ্রব্যবাজারে ভারসাম্য অবস্থায় ভারসাম্য আয়ের পরিমাণ Y1, যা প্যানেল খ এবং প্যানেল গ-তে দেখানো হয়েছে। গ প্যানেলে দ্রব্যবাজারের প্রাথমিক ভারসাম্য অবস্থা u1 বিন্দু দ্বারা নির্দেশিত। U1 বিন্দুতে সুদের হার I1 ও ভারসাম্য আয় স্তর Y1। সুতরাং U1 IS রেখার একটি বিন্দু। এখন সুদের হার হ্রাস পেলে দ্রব্যবাজারে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হয় তা দেখাব। ধরা যাক সুদের হার i1 থেকে i2 তে হ্রাস পায়, ফলে বিনিয়োগ I1 থেকে I2 তে বৃদ্ধি পায়। বিনিয়োগের পরিবর্তনের পরিমাণ ∆I। বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় খ প্যানেলে P1 রেখা উপরে P2 তে ∆I পরিমাণ স্থানান্তরিত হয়, ফলে দ্রব্যবাজারে ভারসাম্য বিন্দু U1 হতে E2 তে পরিবর্তিত হয় এবং ভারসাম্য আয় স্তর Y1 হতে Y2 তে বৃদ্ধি পায়, যা প্যানেল খ এবং প্যানেল গ-তে দেখানো হয়েছে। গ প্যানেলে e2 বিন্দুতে I2 সুদের হারে দ্রব্যবাজারে ভারসাম্য আয় স্তর Y2। সুতরাং E2 IS রেখার অপর একটি বিন্দু। E1 ও E2 বিন্দুদ্বয় যোগ করলে যে রেখাটি পাওয়া যায় তাই নির্ণেয় IS রেখা। IS রেখার উপর প্রতিটি বিন্দু সুদের হার ও জাতীয় আয়ের সেই সংমিশ্রণগুলো দেখায় যে সংমিশ্রণগুলোতে দ্রব্যবাজারের ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ প্রকৃত ব্যয় ও পরিকল্পিত ব্যয় সমান হয়। পুরো প্রক্রিয়াটিকে সংক্ষেপে এভাবে ব্যাখ্যা করা যায়: সুদের হার হ্রাস পেলে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়, বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে পরিকল্পিত ব্যয়রেখা উপরে স্থানান্তরিত হয় এবং ভারসাম্য বিন্দু পরিবর্তনের কারণে ভারসাম্য আয় স্তর বৃদ্ধি পায়। সুতরাং IS রেখা দ্রব্যবাজারে ভারসাম্য অবস্থায় সুদের হারের সাথে আয়ের বিপরীত সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ সুদের হার হ্রাস পেলে ভারসাম্য আয় বৃদ্ধি পায় এবং বিপরীতক্রমে সুদের হার বৃদ্ধি পেলে ভারসাম্য আয়ের পরিমাণ হ্রাস পায়। সুদের হারের সাথে ভারসাম্য আয় স্তরের বিপরীত সম্পর্কের কারণে IS রেখা ডানে নিম্নগামী হয়। IS রেখার সমীকরণ থেকেও বিষয়টি দেখানো যায়। জাতীয় আয় Y কে সুদের হার I এর সাপেক্ষে অন্তর্কলন করলে IS রেখার ঢাল পাওয়া যায়। প্রাপ্ত IS রেখার ঢাল -D/1 - B। যেহেতু প্রান্তিক ভোগ প্রবণতা B এর মান 0 থেকে 1 এর মাঝে অবস্থান করে এবং বিনিয়োগ সংবেদনশীলতা D এর মান ধনাত্মক বা 0 এর চেয়ে বড়, তাই IS রেখার ঢালের মান dy/di is less than 0। অর্থাৎ IS রেখার ঢাল ঋণাত্মক। এর অর্থ হল সুদের হারের সাথে আয়ের বিপরীত সম্পর্ক বিদ্যমান। সুদের হার হ্রাস পেলে ভারসাম্য জাতীয় আয় স্তর বৃদ্ধি পায় এবং বিপরীত ক্রমে সুদের হার বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় স্তর হ্রাস পায়। এরপর আমরা দেখাবো IS রেখার ঢাল কিভাবে বিনিয়োগ সংবেদনশীলতা D ও প্রান্তিক ভোগ প্রবণতা B এর মানের উপর নির্ভর করে।